লিসেনার্স আসসালামু আলাইকুম। দুর্গাপূজা উপলক্ষে স্পেশাল এপিসোডে আপনাদেরকে স্বাগতম। লিসেনার্স, আমি আপনার লালিপ রাসেল রয়েছি আপনাদের সাথে স্পেশাল দুইটি ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি আমাদের একজন শ্রোতা বন্ধু, তিনি সুদূর ভোলা থেকে এসেছেন আমাদের কাছে ঘটনা শেয়ার করার জন্য। হাফেজ মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজ ভাই, তো তিনি সরাসরি আমাদের কাছে আজকে একটি ঘটনা বলবেন। এই ঘটনাটা শুনে আপনারা আসলে বুঝতে পারবেন এটা আসলে একটি সম্পূর্ণ বাস্তবমুখী ঘটনা। তো এখন সরাসরি আমরা মিরাজ ভাইয়ের কাছে চলে যাব। তো মিরাজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনি যে ঘটনাটা আমাদেরকে অফ টাইমে বলেছিলেন, ওই ঘটনাটা শুনে মোটামুটিভাবে আমি নিজে কিন্তু শিহরিত। আপনি আসলে এখন বর্তমানে কোন পেশার সাথে নিয়োজিত আছেন এবং কোথায় আছেন, বিস্তারিত বলে আপনি আপনার ঘটনাটা আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলতে পারেন। জি ভাই, আমার বাড়ি হয়েছে ভোলা। আমি একজন হাফেজ মাওলানা, আমার নাম হয়েছে হাফেজ মিয়া আরাজুল ইসলাম। যাই হোক, আমি আপনার এই চ্যানেলের অনেকগুলা ভিডিও আমি বিভিন্ন সময় শুনেছি। আচ্ছা, অনেক অনেক ভালো লেগেছে। বা আমার যেই এই বাস্তব যেই ঘটনাটা, এটা আপনার কাছে আমি তুলে ধরার জন্য আমি খুব চেষ্টা করেছি, এতদিন সফল হতে পারিনি। আজকে যে আপনার কাছে আসছি, আপনার কাছে এসে এই পর্যন্ত পৌঁছতে পেরেছি, আমার কাছে খুবই ভালো লাগছে যে এই ভাইয়ের কাছে আমি আসতে পেরেছি বা আমার এই ঘটনাটি এই সকলের সামনে তুলে ধরতে পেরেছি। এইটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তো ভাই আপনি আমাদের কাছে অফ টাইমে দুইটি ঘটনা বলেছিলেন। একটি ঘটনা আপনার একজন কাকির সাথে খুব নির্মম একটি ঘটনা ঘটে গিয়েছে, এবং অপর একটি যে ঘটনাটি আপনি আমাদেরকে বলেছেন, এই ঘটনাটা আপনি যখন ঢালচর বা পাতিলা ওইখানে একটি মাদ্রাসার মুহাতামিম হিসেবে নিয়োজিত ছিলেন, দায়িত্ব ছিলেন, তো তখন একটি ঘটনা ঘটেছে। তো এখন আপনি সর্বপ্রথম কোন ঘটনাটা দিয়ে শুরু করতে চাচ্ছেন? জি ভাই, আমি সর্বপ্রথম যে আমার শ্রদ্ধেয় কাকি, ওনাকে আমি অনেক ভালোবাসি যেহেতু, আর ওনার সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা, আমি সর্বপ্রথম এই ঘটনাটা দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, তাহলে আমরা এখন সরাসরি ঘটনায় চলে যাব। আপনার ঘটনাটা আপনি শুরু করেন। আমি যে সময় ছোট ছিলাম, ওই সময় আমার কাকি আমাকে খুবই ভালোবাসতো। আচ্ছা, যে সময় আমার বয়স 8 হয়, তখন আমি কিছুটা অনেক বুঝি। আমি যতটুকু শুনেছি, আমার চাচা ছিল একজন জেলে। হ্যাঁ। তো উনি অনেক দিন পরে বাসায় আসতেন। ওনারা যে সময় মাছ বিক্রি করতেন মাগরিবের সময়। আচ্ছা, আর বিক্রি করে বাসা আসতে আসতে 9টা প্রায় 10টা বাজতো। তো আমার কাকি ওই সময় চাচা মাছ নিয়ে আসার পরে, মাছ ধোয়ার পরে রান্না করতে গেছিল। আচ্ছা, তো ওই রান্না করার আগ মুহূর্ত, যে সময় মাছ ভেজে ভাজি করে, জি হ্যাঁ ভাজি করে, ওই সময় হঠাৎ একজনে বেড়ার পাশ থেকে, আগে কিন্তু ছিল ওই পাতার বেড়া, গোল পাতার বেড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের এই আপনি তো সুদূর ভোলা জেলা থেকে জি এসেছেন। জি হ্যাঁ, ওই অঞ্চলের যে ঢালচর বা কুকরি বা পাতিলা, এইসব দিকে এখনো গোলপাতার প্রচলন রয়েছে। জি জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই সময় হঠাৎ একজন বলে যে আমাকে একটা মাছ দাও। তখন আমার কাকি হঠাৎ ভয় পেয়ে গেল, যে মনের ভিতরে কেমন জানি করছে। আচ্ছা, এই মাছটা কোথা থেকে চেয়েছে? এটা বেড়ার পাশ থেকে, ওই যে হোগলা পাতার বেড়ার পাশ থেকে বলছে যে আমাকে একটা মাছ দাও। তখন আমার কাকি পাশে কেউ ছিল না, কিছু বলতেও পারেনি, উনি একটু হঠাৎ ভয় পেয়ে গেল। আচ্ছা আচ্ছা। তো পরে মাছের যে ভাজার সময় কিন্তু যে তালাশি, আগে ছিল তালাশি, এখন খুচুনি হয়েছে। খুচুন বা তালাশি মূলত ব্যবহার করা হয় তরি তরকারি রান্না করার জন্য বা মাছ উল্টানোর জন্য। হ্যাঁ, তো ওই সময় এই একটা মাছ না দিয়ে উনি ওইটার দিকে, এই যেটাকে বলা হয় তালাশি, এটা ঘুরিয়ে মারছে, ওই ফাঁক দিয়ে ঘুরিয়ে মারছে। মারার পরে ওই জায়গায় দেখছে যে, সকালে ওইটা দেখছে যে একটা কাক মরে পড়ে আছে। তখন উনি রাত্রে অনেক চিল্লা পাল্লা করলো। হঠাৎ দেখতেছে যে ওনার সাথে, ওনার বাসার মানুষ বলল যে ওনার সাথে হঠাৎ কি জানি একটা আসর করছে।
আচ্ছা, মানে তার আচরণ একটু অস্বাভাবিক টাইপের হয়ে জি জি অস্বাভাবিক টাইপের হয়ে গেছে। যাই হোক, তো পরবর্তীতে এই আচরণ অস্বাভাবিক হওয়ার পরে একজন খনকার আনছে। আচ্ছা, খনকার বলতে তো আপনার এটা বোঝানো হয় হচ্ছে কবিরাজ বা তান্ত্রিক, এগুলো জি, আসলে জি। খনকার বলা হয় আপনাদের আঞ্চলিক ভাষায়। জি 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 আমাদের আঞ্চলিক ভাষায় ওনাকে খনকার বলা হয়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। তো আনার পরে ওই খনকার ওই ওই যেটা শয়তান বলা হয় ওটাকে আনতে চেষ্টা করছে, কিন্তু শয়তান বা জিন আর কি। হ্যাঁ জিন, ওটাকে আনার চেষ্টা করছে। ওই ওইটা খনকারকে খুব আঘাত করছে। আঘাতটা করছে এরকম, যেটা হয়েছে ওনাকে এক থাপ্পড় দিয়ে একটা দাঁত ফালাই দিছে। মানে খনকারকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিছে, মানে জি জি বিষয়টা হচ্ছে এরকম, মানে ক্ষেত পাহারা দেওয়ার জন্য মানে বেড়া দিছে, বেড়াই ক্ষেত খাইতেছে। জি 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 হ্যাঁ। তখন এটা খুব ভয়ঙ্কর ছিল, ওই শয়তানটা খুব ভয়ঙ্কর ছিল। শয়তান বলতে আর কি জিন। জিন জিন হ্যাঁ। তো এই পরবর্তীতে ওনার আমার শাশির যে আচরণ ভঙ্গি ছিল ওটা খুব উল্টা, মানে অন্যরকম হয়ে গেছে। যেরকম আগে যেরকম স্বাভাবিক আমাদের সাথে কথা বলতো, পরে হঠাৎ এই স্বাভাবিকটা চলে গেছে। পরে এই একের পরে এক খনকার আনতেছে, তারা চলে যাচ্ছে ভয়ে। অনেকে এই যে ছাগল, পাটা ছাগল যেটাকে বলা হয়, এটাকে ইয়ে দিছে, ওই জবাই করে কি বলা হয়, বলি বলা হয়। হ্যাঁ, এটা দিছে, দেওয়ার পরে অনেক এখন কোনো কাজ হচ্ছে না। মানে স্পেসিফিক ভাবে আপনি বোঝাতে চাচ্ছেন যে যত তান্ত্রিক বা কবিরাজ আনা হচ্ছে তারা সকলেই ওইখান থেকে আসলে ফেল মেরে চলে যাচ্ছে, কেউ এটাকে কাজটাকে সাকসেসফুল করতে পারতেছে না। জি জি। তখন একজন জিন আলা মানুষ আনছে, যেটাকে বৈঠক দিয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বৈঠক দেওয়ার পরে আমার অসংখ্য ঘটনা রয়েছে যে আসলে বৈঠক দিয়ে জিন হাজির করা হয়। জি জি জি। তো ওই বৈঠকে আমার নিজের মাও ছিল। তো উনি আমাকে পরবর্তীতে বলছে যে ওই বৈঠকে যে সময় জিন আসছে, ওই তখন ওই আমার মা বলছে যে ওই জায়গায় হঠাৎ একটা বিড়ালের মতো পড়ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বিড়ালের আকৃত সর্বপ্রথম একটি বিড়ালের আবির্ভাব ঘটে। হ্যাঁ হ্যাঁ। তখন আমার নানা বাড়ি হয়েছে বলা চরপেশন, দক্ষিণাইসা, মানে দক্ষিণাইসা থানা। আমার নিজের বাড়ি হয়েছে যেটা হয়েছে চরপেশন 9 নং ওয়ার্ড, আসলামপুরের ভিতরে আমাদের বাড়ি। তো ওই জিনে বলছে যে দক্ষিণাইসার থেকে যে বান্দরটা আনছো, ওই বান্দরটা খুবই চালাক, মানে আমার মার কথা বলছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সে সময় তো আমার মার বয়স ছিল ইউন বয়স, এখন মুরব্বী হয়ে গেছে। যাই হোক, আপনাদের কাছে আমার মার জন্য দোয়া চাই। হ্যাঁ, এটা একটু দোয়া করবেন সকলে। যাই হোক, তো ওই সময় ওই জিনটা আনার পরে ওই জিনটাও ওনাকে ওই শয়তান থেকে মানে আমার কাকিকে ভালো করতে পারেনি। মানে যে জিন তান্ত্রিককে আনা হয়েছে তিনিও শেষ পর্যায়ে এসে আপনার চাচির উপরে যে জিনটা ভর করেছে তাকে ছাড়াতে পারেনি বা ছোটাতে সক্ষম হয়নি। জি জি জি। তো এরপরে আমার চাচির হালত আরো বেড়ে গেল, তার অবস্থা দিন দিন আরো ভয়ঙ্কর হতে লাগলো। হ্যাঁ, পরে হঠাৎ একদিন দেখি যে আমরা তুলা গাছের উপরে বসে আছি, অনেক বড় তুলা গাছ। আপনার চাচি তুলা গাছের উপরে বসে আছে? জি জি। কি বলে? হ্যাঁ হ্যাঁ। পরবর্তীতে আমরা অনেক নামানোর জন্য চেষ্টা করেছি, একদিন সারাদিন পার হয়ে গেছে, কিন্তু তাকে নামানো যাচ্ছে না, মানে নামানো সম্ভব হচ্ছে। হ্যাঁ, যে সময় মাগরিব হয়ে গেছে ওই সময় হঠাৎ দেখি যে আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে আছে আপনার চাচি, আমার চাচি। তখন আমরা এই আচরণটা আগের থেকে আরো অদ্ভুত, মানে অদ্ভুত টাইপের মনে করছি। পরবর্তীতে আমরা ওনার কাছ থেকে একটু দূরে দূরে থাকতাম। আগে যেরকম আমাদের যেই একটা আলাদা একটা ভালোবাসা মহব্বত ছিল, হ্যাঁ, কাছে যাইতাম, কথা বলতাম। পরবর্তীতে আস্তে আস্তে আমরা কি করছি, দূরত্বটা বাড়িয়ে ফেলছে। হ্যাঁ, পরে এরকম দিন গেল, সপ্তাহ গেল, রাত্রে উনি একটা জিনিস ভালো করতেন, যেটা হচ্ছে ফজরের সময় এই সকল মানুষের হুজুরের যে মুয়াজ্জিনরা আজান দেয়, ওই সময় সকলকে জাগাই দিত যে আপনারা মসজিদে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কে করতো? আপনার চাচি? হ্যাঁ, এটা আমার চাচি করতো। আচ্ছা আচ্ছা। তো এরকম করতো, আর সারা রাত্র সজাগ থাকতো, এদিক সেদিক ঘোরাঘুরি করতো, মানে একা একাই ঘোরাঘুরি। হ্যাঁ হ্যাঁ, একে একে ঘোরাঘুরি করতো। তো আস্তে আস্তে এরকম করতে করতে তার বল খাওয়ার দাওয়ার ওই রকম টান ছিল না, আচ্ছা, হচ্ছিল না।
এরপরে আস্তে আস্তে তার বল শক্তিও কি ধীরে ধীরে কমে যাচ্ছে। ধীরে ধীরে কমে যাচ্ছিল। পরে তো আমার চাচা আবার একটু মুরব্বী বয়স ছিল, তো উনি অনেক কষ্ট করছে, এই যে ওনাকে নিয়ে খাওয়ানো, হ্যাঁ, তারপরে হয়েছে ওনার গোসল করানো। মানে তার ওয়াইফ যখন জিন দ্বারা পজেসড ছিল, সে তখনও তার ওয়াইফের যত্ন পরিপূর্ণভাবে নিয়েছেন। জি জি, হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার। আসলে একটা মানুষ যখন একজনের ভিতরে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক হয়, তো সেইখানে আসলে একটা অন্যরকম মহব্বত কাজ করে, তো যত্নটা করবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। হ্যাঁ, জি। তো পরবর্তীতে যে দিন দিন আরো মানে ঘাড়াচ্ছে। পরবর্তীতে আমরা যে সময় আগে সকলকে জাগাইতো বাড়ির যে তোমরা নামাজ পড়তে যাও, পরে এক সময় যাইতো কবরস্থানের উপরে যেত আপনার চাচি চাচি কবরস্থানের উপরে যা বিভিন্ন দোয়া দুরুদ, হ্যাঁ, বিভিন্ন কথা নিয়ে আলোচনা করত। আচ্ছা, আবার এরকম হয়েছে যে বিভিন্ন হাদিস মাসালা নিয়ে আলোচনা করত এক সময়। আচ্ছা, আপনার চাচি কি ইসলামিক দিক থেকে, মানে সে কি আরবি পারদর্শী ছিল? আরবিতে বা হাদিস কোরআনে কি পারদর্শী ছিল? না, ওই রকম কিছুই পারদর্শী ছিল না আসলে। তার মানে এখান থেকে আমি অফলাইনে যখন আপনার এই ঘটনাটা শুনেছি, তো এখান থেকে আমি যতটুকু বুঝতে পারলাম যে আপনার চাচির উপরে আসলে যে জিনটা ভর করেছে, সেই জিনটা খুবই উচ্চ বংশীয় এবং উচ্চ শিক্ষিত টাইপের একজন জিন ছিল। এটা পরবর্তীতে যখন আপনারা জানতে পেরেছেন। হ্যাঁ, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার চাচি যে বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে কথাবার্তা বলতো বা আলোচনা করতো, এটা সম্পূর্ণ আর কি তিনি করতো না, তার ভিতরে যে জিনটা ছিল সে করতো। জি জি জি, অবশ্যই। পরে তারপরে আরেকজন তান্ত্রিক আনার পরে ওনাকে আমার চাচিকে গোসল করাইছে, রাত্রে একদিন গোসল করাইছে। তারপরে এসে এই রাবা মুরগির রক্ত দিয়ে ওনাকে গোসল করানো হয়েছে। তারপরে সিঁদুর, এই সিঁদুর দিয়ে গোসল করানো হয়েছে। এই মানে ওই খনকার অনেক ভাবে চেষ্টা করছে। পরবর্তীতে ওই খনকার করার পরে কিছুদিন ভালো ছিল, যেরকম 5-7 দিন বা 10 দিন ভালো ছিল। পরবর্তীতে আবার তার সাথে ওই ইয়াটা আবার জয়েন হয়েছে। হওয়ার পরে আমার যেটুকু আমার জানা এতটুকু আমি বলি যে হওয়ার পরে উনি হঠাৎ একদিন উদয় হয়ে গেছে, নাই। আচ্ছা, এখানে আমি লিসেনারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি। আপনি বলতে চাচ্ছেন, মানে বোঝাতে যেটা চাচ্ছেন, জি, আপনার চাচিকে শেষবারের মতো একজন তান্ত্রিক বা একজন ওঝাকে আনা হয়েছে। সেই ওঝা বা সেই তান্ত্রিক আপনার চাচির শরীর থেকে ওই দুষ্ট জিনটাকে ছাড়াতে সক্ষম হয়। জি। তো এই সক্ষম হওয়াতে তিনি সপ্তাহখানিক ভালো ছিল। সপ্তাহখানিক পরে ওই জিনটা আবারও আপনার চাচিকে পজেস্ট করে এবং একটা পর্যায়ে আপনার চাচি নিরুদ্দেশ হয়ে যায়। জি। তারপরে বলেন। তখন 1 সপ্তাহ উনি নাই। আমরা মনে করেছি যে কোনো জায়গায় চলে গেছে বা বিভিন্ন বিজ্ঞপ্তি আমরা দিয়েছি, বিজ্ঞাপন দিয়েছে। জি জি, বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি। দেওয়ার মিরাজ ভাই, জি, আপনি তো একজন হাফেজ, জি, আপনি কোরআনের একজন পাখি, তো আপনি অনেক অসংখ্য মানুষকে কোরআন শিক্ষা দেন। তো আপনার চাচি যে নিরুদ্দেশ হয়ে গেছে বা আপনার এই ঘটনাটা, এই পরিপূর্ণ ঘটনাটা মানে মূলত কোন সময়ে বা কত সালে ঘটেছিল এই ঘটনাটা? আচ্ছা, এই ঘটনা ঘটেছে 2009-তে। আচ্ছা, এই ঘটনাটা মানে রিসেন্টলি, মানে এই বছরই, মানে এই সালেই, সরি, মানে 2000-এর পরে 2009 সালে ঘটেছে। জি জি, 2009 সালে ঘটেছে। আচ্ছা, আর ঘটনাটা ঘটেছে কোন স্থানে, মানে জায়গাটার নাম? এটা হচ্ছে চরপেশন, যেটা বলা হয় আসলামপুর। আচ্ছা, চরপেশন বলতে এটা ভোলা ডিস্ট্রিক্টের চরপেশন, এটা কি থানা? জি জি, চরপেশন থানা। আচ্ছা, হ্যাঁ, এই চরপেশন থানার আসলামপুর ইউনিয়ন 9 নং, চরপেশন 9 নং ইউনিয়ন আসলামপুর। আমাদের বাড়ি হচ্ছে জোর আহমদ হাওলাদার বাড়ি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে বলেন। তারপরে হঠাৎ আমার চাচি নাই। হঠাৎ একদিন রাত্রে দেখি যে চালের উপরে বসে আছে। মানে এটা কতদিন পরে দেখলেন? 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পরে একদিন রাত্রের বেলা দেখতেছেন আপনার চাচি হঠাৎ
চালের উপরে বসে আছি। চালের উপরে বসা? জি। এটা কি রাত্রে না দিনে? এটা হচ্ছে রাত্রে। রাত্রের বেলা দেখেছেন? জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর? তখন আমরা তাকে অনেক প্রশ্ন করেছি যে কোথায় গেছেন, কি খেয়েছেন, কি না খেয়েছেন, হ্যাঁ, বা কোথায় ছিলেন, হ্যাঁ, এই উনি কোনো প্রশ্নেরই উত্তর দিলেন না। আচ্ছা। পরবর্তীতে এরকম উনি এই স্বাভাবিকভাবে মানে ওনার সাথে যেটা ছিল এটা এভাবে চলতে লাগলো। পরে আমরা আর কোনো কবিরাজ দিয়ে দেখিনি, যে দেখলে অনেক টাকা আমাদের খরচ শেষ মূল হয়েছে, যে চেষ্টা করতে 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 এমন হয়ে গিয়েছি মানে যেটাকে বলা হয় ত্যক্ত হয়ে গেছি, তিক্ত বিরক্ত হয়ে গেছে। জি জি জি। হ্যাঁ, পরবর্তীতে লাস্টে আমরা আর কোনো খনকার দেখিনি। পরে উনি এরকম ভাবে চলতে লাগলো। আচ্ছা আচ্ছা। আপনার চাচি কি এখনো জীবিত আছে? না, আমার চাচি এখনো জীবিত নাই। আজ থেকে 3 বছর আগে উনি দুনিয়া থেকে চলে গিয়েছে। আচ্ছা। এই ওই প্রভাবটার কারণে কিন্তু উনি এই আল্লাহ কিভাবে কারে দুনিয়া থেকে নেবে সেটা জানি না, কিন্তু ওই প্রভাব থেকে এই পর্যন্ত আসা। আপনারা ধারণা করতেছেন যে ওই জিনের যে জিনটা তাকে আসর করেছিল, তো ওই আসরজনিত কারণেই আপনার চাচি দুনিয়ার মায়া ত্যাগ করে, জি আপনারা জি ধারণা করতে পারতেছেন। জি জি। হ্যাঁ, তো তারপরে কি হয়েছে? তো আমি সকলের কাছে এই আমার চাচির জন্য একটু দোয়া চাইবো, যেন আপনার সকলে যে এই মানুষটার জন্য দোয়া করবেন। আপনার এই ঘটনাটা দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুনবে। জি। তো তাদের উদ্দেশ্যে আপনি আপনার চাচির জন্য, তার মরহুমের যে মাগফিরাতের জন্য একটু দোয়া চাচ্ছেন, তাই তো? জি জি। হ্যাঁ হ্যাঁ, বলেন। যেন আমার চাচি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সকলকে দুনিয়া থেকে যেতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, এর জন্য সকলে দোয়া করবেন। আর আরেকটা বিষয় হয়েছে যে এই বিষয়গুলা যেন কারোর উপরে প্রেশার না পড়ে, যেন জিনের আঘাত না খায়, এজন্য আমি একটা কথা বলে দেই, সেটা হয়েছে সকলে ঘুমানোর সময় একটা দোয়া পড়বেন। যেমন ঘুমানোর সময় যে দোয়াটা পড়ে, এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হ্যাঁ, সবসময় উজু অবস্থা থাকবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত খারাপিয়াত থেকে হেফাজত করবে। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত হাফেজ মিরাজুল ইসলাম মিরাজ ভাই আমাদেরকে একটি নির্মম ঘটনার বর্ণনা দিচ্ছিল। তো এই হাফেজ মিরাজুল ইসলাম মিরাজুল ভাই আমাদের কাছে এসেছেন সুদূর ভোলা থেকে। আর শ্রোতা বন্ধুরা, আপনারাও যদি আমাদের কাছে এসে ঘটনা শেয়ার করতে চান অথবা আমাদের কাছে ঘটনা পাঠাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা ঘটনা লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন, অথবা চাইলে আপনি সরাসরি আমাদের স্টেজে এসে ঘটনা শেয়ার করতে পারেন। আর সেই সাথে শ্রোতা বন্ধুরা, হাফেজ মিরাজ ভাইয়ের আরও একটি ঘটনা রয়েছে, আমরা সেই ঘটনাটায় চলে যাব। যেহেতু অফলাইনে আমি ঘটনাটা শুনেছিলাম, তো তিনি ঢালচর বা পাতিলা নামক একটি স্থানে, সেইখানকার একটি মাদ্রাসার মুহতামিম হিসেবে ছিল। তো সেই জায়গায় একটি জিনের বাচ্চা তার কাছে পড়েছিল। তো এই ঘটনাটা আমরা হাফেজ মিরাজ ভাই, তো আপনি অফলাইনে এই ঘটনাটা আমাদেরকে বলেছিলেন, তো আসলে এই ঘটনাটা যদি আপনি শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন। আর প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা যারা আমাদের এই ঘটনাগুলো শুনেন বা আমাদের এই চ্যানেলের পরিবারের সাথে রয়েছেন, তারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমরা এখন সরাসরি হাফেজ মিরাজ ভাইয়ের কাছে চলে যাব। তো মিরাজ ভাই, আপনার ওই ঘটনাটা যদি শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন। বাস্তবিক হয়েছে যে আমার জীবনে ঘটে যাওয়া 2টা ঘটনা, একটা যে এটা আমি শেষ করেছি, আর এখন যেটা বলছি সেটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। যেমন আমি ঢালচর নামক একটা স্থান আছে, দক্ষিণে আছে ঢালচর। আচ্ছা, ঢালচর, কুকরি এগুলো তো পাশাপাশি, তাই না? জি জি জি। হ্যাঁ, এই জায়গাগুলো সম্পর্কে অনেক মানুষেরই একটি নলেজ বা আইডিয়া রয়েছে, আমিও চিনি, ওই জায়গায় আমি গিয়েছিলাম। তো হ্যাঁ, বলেন আপনি। তো ঢালচর চেয়ারম্যানের মাদ্রাসা, আমি যে সময় চাকরি করি ওই সময় ওই মাদ্রাসার মুহতামিম ছিলাম। আচ্ছা, এটা ঢালচর যে এখানে মিরাজ ভাই আপনাকে একটা বিষয়, যে বিষয়টা আসলে না বললেই নয়, আমাদের ঘটনাগুলো সম্পূর্ণ মানুষের বিনোদনের জন্য তৈরি করা, এবং যাতে করে মানুষ এগুলোর থেকে সতর্ক থাকতে পারে, কিভাবে
বিনোদনের জন্য জি, এক জি। কথায় বলতে গেলে তৈরি করা। তো আসলে সরাসরিভাবে আপনি কখনো মানে আমরা চাচ্ছি না যে আপনি কারো নাম বলে বা কোনো মানুষের মানে সম্বন্ধে কিছু বলে সেই ঘটনাটা আমাদের কাছে বলেন। তো ঘটনাটা আপনি যতটুকু সম্ভব আপনি আপনার মতো করে বলেন। জি জি, যাই হোক ওই সময় আমি ওই জায়গায় চাকরি করি, হ্যাঁ, ওই মাদ্রাসায় চাকরি করি। তখন আমি মাদ্রাসায় একদিনকে ঘুমাইতেছি। আচ্ছা, তা আমি এই ঢালসরের জগতে বিভিন্ন স্থানে যাইতাম, বিভিন্ন নদী ভাঙতো স্থানে বসে থাকতাম, দেখতাম হঠাৎ একটা আওয়াজ হয়েছে, দেখতাম হঠাৎ দেখি যে উপরের থেকে মাটি পড়ে পানির ভিতরে চলে গেছে। তা আমার কাছে অদ্ভুত অদ্ভুত অনেক বিষয়ে ধারণা, মানে অনেক বিষয়ে বিভিন্ন সময় লাগতো। আপনি আমাদেরকে অফলাইনে একটা কথা বলেছেন যে ভাই আমি যদি এখন থেকে 2 বছরও একটা না আপনাকে ঘটনা দিয়ে যাই, আমার ঘটনা শেষ হবে না, মানে এত পরিমাণে ঘটনা আমার সাথে ঘটেছে। জি, তো হ্যাঁ, আপনি আপনার ঘটনাটা বলেন। তো আমি হঠাৎ একদিন ঘুমাইতেছি, এই ঘুমের ভিতরে হঠাৎ একজন ব্যক্তি আমার এই ইয়াতে কড়া নাড়তেছে, মানে আপনার মাদ্রাসার দরজায় কড়া টোকা দিচ্ছে। জি জি। তখন আমি হঠাৎ লাফ দিয়ে উঠলাম, কারণ ওই মাদ্রাসাটা ছিল একটা খালের লগে, আচ্ছা, খালের যেটা সাথে। হ্যাঁ, মানে চারিদিক দিয়ে নদী, নদীর এই কিনারের নদী ওই কিনারের নদী, মাঝখানে একটা খাল ছিল। আচ্ছা আচ্ছা, আর আমার রুমটাও ছিল খালের পাশে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে কোনো সময় একটা টোকা লাগলে আমি খুব ভয় পাইতাম, আচ্ছা আচ্ছা, যে এমন শরীরের ভিতরে শিহরণ জেগে উঠতো। হ্যাঁ, তো হঠাৎ দেখি যে একজন বৃদ্ধা মহিলা, আচ্ছা, রাত সে সময় প্রায় 2টা হবে, হুম হুম, তো নিয়ে আসছে একটা ছোট ছেলে, বয়স 11 11.5 হবে। আচ্ছা আচ্ছা, নাম ছিল তার আলিফ। আলিফ, জি জি, নামটা ছিল আলিফ। পরবর্তীতে উনি আসছে, আসার পরে আমাকে বলছে, হুজুর আপনি ভয় পাবেন না। হ্যাঁ এই ওনার যেই যে নিজস্ব যে পরিচয়, হ্যাঁ হ্যাঁ, ওই পরিচয় দিয়েছে যে হুজুর আমি একজন খুব শিক্ষিত মানুষ, শিক্ষিত জিন, হ্যাঁ হ্যাঁ। আপনি ভয় পাবেন না, আমি আপনাকে কোনো ক্ষতি করতে আসিনি। আচ্ছা আচ্ছা, মানে ওই বৃদ্ধ মহিলাটা আপনাকে তার পরিচয় দিচ্ছে যে আমি একজন জিন, জি আমি আপনার ক্ষতি করতে আসছি না। জি জি। তো আমাকে বলছে, হুজুর একটু বসেন, আমি আপনার সাথে কিছু কথা বলবো। তো আমার মনের ভিতরে খুব ভয় ছিল যে কি না কি করে, বা এরকম তো অনেক শুনছি যে অমুক অমুক জায়গায় একটা খালের ভিতরে একজনের ডুবে ধরছে সকালবেলা, মানে মাছ, আমাদের এদিকে হচ্ছে টাঙ্গি ঠেলে, যেটাকে বলা হয় টাঙ্গি। টাঙ্গি বলতে আসলে এটা, ওই যে মানে খালের ভিতরে বড় ঠেলা 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 ঠেলার ভিতরে মাছ আসে। আচ্ছা আচ্ছা, এটাকে আপনাদের অঞ্চলে আঞ্চলিক ভাষায় টাঙ্গি বলে, কোনো কোনো জায়গায় এটাকে হুসা বলে। জি, হ্যাঁ হ্যাঁ, তো বলেন। তো এমন মূলত এই যেই জিনিসটা সেটা হচ্ছে একটা 2টি বাঁশ দিয়ে তৈরি করা হয়, জি, জি। যেটার ভিতরে হ্যাঁ, নেট লাগানো থাকে, হ্যাঁ, এটার দিয়ে মাছ ধরা হয়। জি জি, হ্যাঁ, পিছের থেকে আর উনি ঠেলে। আচ্ছা, পরবর্তীতে উনি একজন আমার ওই স্থানে একজন হঠাৎ এরকম ডুবে মারা গেছে। তো অনেকে মনে করে জিনে মারছে, ভূতে মারছে বা ইত্যাদি। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমার খুব ভয় লাগছে। আচ্ছা আচ্ছা, তো ওনার চেহারাটাও ছিল খুব অদ্ভুত, কেমন যেন। হ্যাঁ, হ্যাঁ, আমার এখনো মনে পড়ছে ওনার চেহারার কথা, মনে পড়লে আমার কাছে আমার শরীরের লোম এখন খাড়াই গেছে, হ্যাঁ, হ্যাঁ, মানে কেমন জানি এই হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, পরবর্তীতে উনি আমাকে এসে বলল, হুজুর আমি আপনার আচরণ জি। সব বিধি দেখে আমি আপনাকে মানে খুব ভাল লাগছে, আচ্ছা আচ্ছা, যেটাকে বলা হয়। তো আমার এই সন্তানটাকে হুম হুম, আপনার কাছে রেখে গেলাম, এই আপনি ওনাকে খুব সুন্দর করে ওরে পড়াশোনা করাবেন। আচ্ছা আচ্ছা, তো পরবর্তীতে যেটা আমাদের মাদ্রাসায় বলতে এটা হাদিয়া বলা হয়, যেটা ছাত্রদের কাছ থেকে নেওয়া হয়। জি জি জি, তো উনি আমাকে বলছে, হুজুর আপনি এই বেতনের বিষয়, হাদিয়ার বিষয় আপনি চিন্তা করবেন না, ওইটা মাস শেষে আমি আপনাকে দিয়ে যাব। আচ্ছা আচ্ছা, আর ওর পরিচয়টাও কারোর কাছে বলবেন না। হ্যাঁ, হ্যাঁ, তো মাঝে মধ্যে আমি ছাত্রদেরকে নিয়ে বাগানে বিভিন্ন স্থানে একটু ঘুরতে যেতাম, আচ্ছা আচ্ছা, কারণ ছাত্ররা ছোট ছোট মানুষ, ওরা ঘোরাটাকে অনেক পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, তো ওই ছেলেটাও আমার সাথে যাইতো। তো একদিন আমি আর ওই ছেলেটা গেছি, আচ্ছা আচ্ছা, ওর সাথে আমার সাথে খুব, আলিফের সাথে জি, জি। খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ,
কারণ আপনি তো আসলে জানতেন যে আসলে কোনো মানব সন্তান না, ও একটি জিনের সন্তান। জি জি। তো ওই দৃষ্টিকোণ থেকে আপনি মূলত তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জি গড়ে তুলেছেন। জি জি। তো মাঝে মধ্যে ও আমার বলতো, হুজুর মা এসে আমাকে আপেল দিয়ে গেছে, বিভিন্ন জিনিস দিয়ে গেছে, এটা বলতো। আচ্ছা আচ্ছা। তো আমি কইতাম কোন সময় আইসে, আমার সাথে দিয়ে দেয়া করেনি, আইসে চলে গেছে। আচ্ছা আচ্ছা। এই তো ওর একটা ভাই ছিল ছোট, ওও আসতো। তো একদিন আমরা বাগানে ওই খাল পার হয়ে আমরা নৌকা দিয়ে, ছোট একটা ডিঙ্গি নৌকা দিয়ে খাল পার হয়ে আমরা বাগানে গেছি। আচ্ছা আচ্ছা। বাগান হয়েছে নির্জন জায়গা, যেটার ভিতরে শুধু পাখিদের কোলাহল থাকে, আচ্ছা আচ্ছা। শুধু পাখিদের আওয়াজ। তো আমার বলতেছে, হুজুর আমি একটু হাঁটি, আপনিও হাঁটেন। তো আমার এই কথা বলে ও একটু সামনে চলে গেল। আচ্ছা আচ্ছা। পরে হঠাৎ দেখি ওর নাই। তা আমি নিরুদ্দেশ হয়ে হঠাৎ নাই। তো আমি বললাম, আলিফ কই? আমার কিন্তু আগের যে ভয়টা ছিল, ওই ভয়টা এখন নাই। হঠাৎ ওই পিছন থেকে একটা বিড়ালের বেশে এসে আমাকে ওয়াও ওয়াও করে মানে 2-3টা শব্দ করছে। আচ্ছা আচ্ছা। হঠাৎ আমি ভয় পেয়ে গেছি। তখন যে সময় ভয় পেয়ে আমি সূরা ফাতিহা পড়লাম। হ্যাঁ, এই তারপর আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা পড়লাম। হ্যাঁ, বিভিন্ন সূরা পড়ে গায়ে ফু দিলাম। ফু দেওয়ার পরে আবার দূরে চলে গেল, মানে আবার চলে যাওয়ার পরে আবার আমি দেখতেছি যে একটা ছোট ছেলে আর আলিফে আসতেছে। আচ্ছা আচ্ছা। এখন আমি তো দেখলাম যে আমার সাথে আসলো বাগানে একজন, আলিফে আর আমি 2জন আসছি। এখন আরেকজন আসছে কোথা থেকে? আমার শরীর মানে সে সময় আরো ভয়ে মানে কাঁপতে লাগলো। পরে আলিফে দেখে আসো, ওই কে? তো আমাকে বললো, হুজুর ও আমার ছোট ভাই। আচ্ছা আচ্ছা। আমার একটু দেখতে আসছে। তো আমি ওরে বিভিন্ন সময় মস্কারি করে কইতাম, মানে একা যে সময় থাকতাম, যে তোমাদের দেশে একটু আমার নেও না। মানে আপনি চাচ্ছিলেন যে জিনদের দেশে যাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ। তো কইতেছে যে হুজুর আপনি যদি একবার যান আর আসতে পারবেন না। মানে এটা আপনাকে সে একটা প্রশ্নের মুখে ফেলে দিল যে আপনি যদি আমাদের দেশে একবার যান তাহলে আপনার পুনরায় আসা যাবে না, ফিরে আসতে পারবেন। জি জি জি। তা আমি ওরে জিজ্ঞাসা করলাম, ওই এটার প্রত্যুত্তরটা কি? সেটা আমাকে কখনো বলেনি। যাই হোক, পরবর্তীতে ওর ছোট ভাই আসলো। তো আমরা 3জনে শতানি করতেছি, মানে 3জনে এই যেটাকে বলা হয় ওই আমরা আলিফে আর আমি 2জনে ছোট একটা লুডো নিয়ে গেছি। ওই সমস্ত অঞ্চলে, শহর অঞ্চলে কারেন্ট নাই, ওদের মানে অন্যরকম। যেটা আপনি যেই জায়গাটার ঘটনা বলতেছেন সেই জায়গাটা কি আসলে বিদ্যুৎবিহীন একটি অঞ্চল? জি জি, ওই জায়গায় কোনো বিদ্যুৎ নেই, আর ফোনের চলাচলটা খুবই কম। তাহলে তো একটা একবারে প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল। হ্যাঁ জি জি জি। হ্যাঁ, তো আমরা লুডো নিয়ে গেছি। আমার তো ফোন ছিল না ওই সময়, তো এই লুডো নিয়ে গেছি। তো আমরা ওই জায়গায় লুডো খেলছি 3জন মিলে। তো কতক্ষণ পরে দেখি আপেল, মিষ্টি, হ্যাঁ এই তারপরে কমলা, হ্যাঁ এগুলা নিয়ে হঠাৎ দেখি ওই বৃদ্ধা মহিলা, ওর মা আমার এসে বলছে, হুজুর ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এতে আমি জিজ্ঞাসা করলাম, ভালো আছেন না আপনি? হ্যাঁ, কিন্তু ওর বাবা ছিল না। আচ্ছা, ওই আলিফের বাবা নাই। তো ওর মা আমাকে খুবই ভালোবাসতো, মানে খুবই মানে ভালোবাসার যে একটা আচরণ আছে, উনি বৃদ্ধ সন্তানের মতো স্নেহ করতো আর কি, সন্তানের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম একটা আলাদা নজরে দেখতো। তো পরে আমাদের সাথে আমরা সকলে বসে, ওনারা তো মানুষ রূপে ছিল, সকলে বসে আমরা ওগুলা নাস্তাগুলা করলাম। করার পরে তো আমি তো মানুষ আর ওরা দেশে জিন। সে সময় আমার কাছে খুব আশ্চর্যজনক একটা বিষয় মনে হলো যে এই হালতে যে আমি আসবো, আমি জীবনে কখনো কল্পনা করিনি। আপনাদের বেশ কিছু দিন আগে, বেশ কিছু দিন বললে ভুল হবে, মাস 3-4 আগে আপনাদের ওই ভোলার দক্ষিণে একটা মাদ্রাসা আছে, যেটাকে আসলে হাবেশ শাহ হুজুরের মাদ্রাসা বলা হয়। তো ওই হাবেশ শাহ হুজুরের সাথে একটি ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাটাও আমাদের কাছে এসেছিল। তো আর প্রায় সময় আমাদের কাছে হংকং থেকে একজন ভদ্রলোক একটি ইমেলে একটি ঘটনা পাঠিয়েছিল। সেইখানে আমরা ওই ঘটনার মধ্যে দেখতে পেরেছিলাম যে মানুষ হয়ে জিনের সাথে চলাচল করে বা জিনের সাথে
খেয়েছে, একসাথে থেকেছে। আর এই যে আজকে আপনার মুখে শুনতেছি যে আপনি একজন মানব সন্তান হয়ে জিনের সাথে বসে জিনের সাথে চলাচল করেছেন বা কথা বলেছেন, খুব নিকটস্থ, মানে খুব কাছাকাছি। আসলে এই ঘটনাগুলো একদম বিরল। হ্যাঁ, তারপরে বলেন। যাই হোক, আমরা ওই জায়গাতে খাওয়া দাওয়ার পরে এখন আমাকে বলছে, হুজুর পরে একটু নিয়ে যাব বাসায়। আচ্ছা, মানে কাকে? ওই আলিফকে নিয়ে যাবে? হ্যাঁ, আলিফকে নিয়ে যাবে। হ্যাঁ। তো আমি বলছি যে কবে আনবেন, ওর ছাড়া তো আমার কাছে ভাল লাগে না। যেমন আমি এক খাটে থাকতাম, আমার দুজনে এক খাটে থাকতাম, কিন্তু আলিফের আরেকটা জিনিস আমার কাছে খুব অদ্ভুত লাগতো। আচ্ছা। যেটা হচ্ছে, যেমন আমরা দুজনে শুয়ে থাকলে ওই মাঝে মধ্যে সাপের বেশ, বিড়ালের বেশ ধরতো। তো আমার সাপের বেশটা ধরলে আমার কাছে খুব শিহরণ লাগতো, কিন্তু আমার ছাত্র, এই জন্য আমার কাছে ওইরকম ভয় লাগতো না। মানে এটার সাথে তো আপনি একদম মানে পরিচিত হয়ে গেছেন এই বিষয়টার সাথে। আপনি জানতেন এবং নিশ্চিত ছিলেন যে সে সাপের বেশ ধরুক বা বাঘের বেশি ধরুক না কেন, সে কখনো আপনার ক্ষতি করবে না, এই জন্য এক প্রকারের নিশ্চিতই ছিলেন আপনি। জি জি। তো এই জিনিসটা আমার কাছে সবসময়, কিন্তু আলিফ যে সময় চলে যায়, মানে ওর মা আমার কাছ থেকে 1 সপ্তাহ ছুটি নিয়ে চলে যায়, সে সময় আমার কাছে খুব খারাপ লাগছে। আচ্ছা। ওই 1 সপ্তাহ আমার কাছে, আমি মানে কীরকম ভাবে কাটছে সেটা আমি এই শ্রোতা বন্ধুদেরকে মানে বলে শোনাতে পারবো না, বোঝাতে পারবো না। হ্যাঁ, বলে বোঝাতে পারবো না। যাই হোক, তো পরবর্তীতে ওনার মা হঠাৎ একদিন রাত্রে এনে দিয়ে গিয়েছিল। যাওয়ার পরে এর ভিতরে আবার অনেক ছাত্ররা মাইন্ড করতো যে ওর মা আসে না, বাবা আসে না। তো আমি একটা পরিচয় দিতাম, যেটা হচ্ছে যে আমার স্বাস্থ্য ভাই। মানে আপনি বলছেন যে আপনি সাথে করে নিয়ে এসেছেন। জি জি, অন্য একটা পরিচয় দিয়ে। জি জি জি। হ্যাঁ, কিন্তু ওর খাওয়া চলা সবকিছু অদ্ভুত ছিল, অদ্ভুত টাইপের ছিল। হ্যাঁ, অদ্ভুত টাইপের ছিল। এই জন্যই মাদ্রাসার অন্য যে সকল শিক্ষার্থীরা ছিল বা তারা সন্দেহজনকভাবে তাকে দেখতো সবসময়। তো আমিও সবসময় তাকে যেন সন্দেহর ভিতরে না পড়ে, আমিও আমার মতো করে তাকে রাখতাম যে আমার চাস্তো ভাই, হ্যাঁ আলিফ, ও আমার চাস্তো ভাই, তোমরা কি কো, যেটা আমি ওকে ছোটকাল থেকে দেখছি, এরকম কি একটু মিথ্যা আশ্রয় দিয়ে তাকে রেখেছি। কিন্তু যাই হোক, যে সময় এই আলিফ চলে যাবে আমার কাছ থেকে, আমার কাছে 1 বছর পড়ছে, হ্যাঁ, ওই সময়ের ঘটনাগুলো যদি আমি বলতে হয়, আমার কাছে খুবই খারাপ মানে লাগবে এখন, যেটা আমি বুঝাতে পারবো না ওই বিষয়টা। আচ্ছা মিরাজ ভাই, জি, আপনি আমাদের কাছে অফলাইনে বলেছিলেন যে এই যে আলিফ, সে আলিফ এখনো মাঝে মাঝে সে আপনার কাছে আসে, আপনার সান্নিধ্যে আসে, আপনার সাথে দেখা সাক্ষাৎ করে, এবং তার কোনো আনুষ্ঠানিক মানে কোনো অনুষ্ঠান বা কোনো আনুষ্ঠানিকতা যদি থাকে কখনো, সে আপনাকে জানায় এবং আপনাকে মানে যেহেতু সে আপনাকে আগেই বলেছে যে হুজুর আপনি একবার আমাদের দেশে গেলে আর ফিরে আসতে পারবেন না, তো নিতে পারে না, কিন্তু ওইখান থেকে অনেক সময় অনেক ধরনের মজাদার কিছু খাবার আপনার জন্য নিয়ে আসে এবং আপনি খেয়েছেন। আর আপনি আমাদেরকে যেটা বলেছেন অফলাইনে, যে আমাদের এখানে যেদিন এসেছেন, মানে আপনি তো গতকালকে রওনা দিয়েছেন, তো গতকালকের আগের দিন রাত্রির বেলাও ফজরের ঠিক আগ মুহূর্তেও নাকি আপনাকে ওই আলিফদের জিন মানে তাদের একজনের ওইখানে বিবাহ ছিল, এবং সেই বিবাহের খাবার হিসেবে আপনার জন্য সেখান থেকে কিছু মানে খাবার, যেমন যে আমি আপনাকে বলছি যে মিষ্টি আনছে, হ্যাঁ মিষ্টি এনেছে, আবার বলেছেন যে আনাম একটি খাসির বাচ্চা রোস্ট করে এনেছে, এবং আপনি আপনার জীবনে যত খাবার খেয়েছেন, মানে ও যখন যে খাবারগুলো আপনার জন্য আনে, ওই খাবারগুলো আপনার কাছে অমিত্রর মতো লাগে। আপনি আমাদের কাছে বলেছেন যে জীবনে বহু জায়গায় আপনি খাবার খেয়েছেন, ওর মতো ওই রকম খাবার আপনি কখনো কোথাও। যে এই বিষয়টা যদি আপনাদেরকে বলি, তাহলে বাস্তব যেটা, এটা আমি এমনিই বলি যে আপনাদেরও মুখে লোল এসে পড়বে, মানে ওনার যে রান্না বা ওই খাবারটার যে স্বাদ। যাই হোক, তবু আমি বলতে হয়, কারণ এই বিষয়টা যেহেতু আপনাদেরকে বলছি, ওনার যে ওই যে খাসির বিষয়টা বলছে, ওটা যেটা আমরা ওই যে চিকেন বলি, ওই স্যুপ বলি, কিন্তু ওটা একবার ভালো করে সিদ্ধ আর মানে ভাজি করে, ভাজির মতো, মানে এটা ফুললি ছাগল একটা, তো ওটা আনছে, আনার পরে তা আমাকে দিয়ে গেছে। আমার বাসায় প্রশ্ন করছে যে কে আনছে, তো আমার স্ত্রী আবার জানতো, মানে আপনার স্ত্রী ওয়াইফ কি জানতো যে আপনার একজন ছাত্র ছিল? যে জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী জানতো। তো আমরা এটা ওই দিনে সকালে আমার মা, আমি, আমার ভাই, হ্যাঁ আমার ছোট বাচ্চা তো খাইতে পারে না, তো আমার একটা বাচ্চা আছে, সকলে বাচ্চাটার জন্য দোয়া করবেন।
তো আমরা সকলে খেয়েছি। যা পরে ওই আমার মাঝখান দিয়ে একটা ঘটনা হয়ে গেছে, যেটা হচ্ছে আলিফ যে সময় চলে যায় ওই বিষয়টা। তো ওই যে সময় চলে যাবে ওই সময় ওর মা আমাকে বলছে, হুজুর আমি ছেলেটাকে নিয়ে যাব, আমার ছেলেটাকে আমি হাটহাজারী মাদ্রাসায় ভর্তি করাবো। হাটহাজারী? জি, হাটহাজারী মাদ্রাসা এটা কি চট্টগ্রামে হ্যাঁ অবস্থিত না? চট্টগ্রামে অবস্থিত। হ্যাঁ। তো আমি তাকে জিজ্ঞাসা করছি যে হাটহাজারী ভর্তি করাবেন কেন? হুজুর আমাদের সাথে আরো অনেক আমার ভাতিজা, বিভিন্ন আত্মীয় স্বজন অনেকেই ওই মাদ্রাসায় পড়াশোনা করে, হাটহাজারী মাদ্রাসায় পড়াশোনা করে। পরবর্তীতে আমাকে সে একটা জিনিস দেয়া গেছে যেটা আমার ভুলার মতো না, যেটা হয়েছে যে সে কাঁচা কিছু কয়েন দিয়ে গেছে, যে কয়েনগুলো আমি কখনো দেখি নাই। আচ্ছা। পরে আমাকে বলছিল যে হুজুর আপনি যেই সময় যেটা চাইবেন, মাঝে মধ্যে যে সময় আলিফে আসে ওই সময় আপনি আলিফের কাছে বলে দিবেন যে সময় জাহাসান কোন বিপদে পড়ছেন, হ্যাঁ আমি তো আলিফকে আপনার কাছে পাঠাবো, আপনি আলিফকে বলে দিলে আমি ইনশাল্লাহ আপনার হেল্প করবো, সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। যাই হোক ওই সময় থেকে এই পর্যন্ত তাদের সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক আছে। তারা খুবই ভালো বংশগত, আর জিনের ভিতরে অনেক খারাপ আছে। আমাকে তারাও বলছে যে হুজুর আমাদের ভিতরে অনেক খ্রিস্টান আছে, অনেক হিন্দু আছে, অনেক বৌদ্ধ আছে, অনেক মুসলমান আছে। যাই হোক তো তারা আমার সাথে যে আচরণ করছে এই আচরণ ভুলার মতো না। যে এই বিষয়টা আমি এই কারণে বলছি যে আমি তাদের কথাগুলো সবসময় মনে প্রাণে আসে, দিলে গাতার মতো বিষয়। এই জন্য কথা হুজুর আপনি আরেকটা কথা আমাদেরকে অপেনে বলেছিলেন যে যখন যদি কখনো তারা কিছু দেয়, আলিফ যদি আপনার জন্য কখনো কোনো খাবার আনে, জি মানে পরিমাণে খুব বেশি আনে আর কি, আপনি যে কোনো কারণবশত হয়তো বা একদিন মিষ্টি খেতে চেয়েছিলেন, সে নাকি আপনি যেটা বলেছেন যে গামলা, জি সিলভারে, হ্যাঁ মনে আছে আমার, জি এক গামলা মিষ্টি এনে আপনাকে দিয়ে গিয়েছিল, এবং ওই মিষ্টিটাও নাকি আপনি যেটা বলেছেন যে আসলে অসাধারণ, মানে জি খুব মজাদার, আর কোথাও খান, জি বাস্তবিক যেটা ওই যে আমরা ছানার মিষ্টি বলি, এই ছানার মিষ্টির থেকেই মানে ওই মিষ্টিটা খুব মজাদার, মানে যেটা আমি এদিকে তো অনেক মিষ্টি খাই অনেক সময় অনেক জায়গায়, কিন্তু ওই মিষ্টির মতো আর হয় না। আর আপনি আরেকটা কথা বলেছিলেন এই মিষ্টিগুলা যে আসলে তৈরি করা হয় কি থেকে বা কিভাবে, আপনি এই কথাটা যখন আলিফকে একবার জিজ্ঞাসা করেছিলেন, তো আমাদের এখানে সচরাচর গরুর দুধ থেকে ছানা তৈরি করা হয়, সেখান থেকে মিষ্টি তৈরি করা হয়। তো আপনি যখন আলিফকে জিজ্ঞাসা করেছিলেন, সে আপনাকে একটা অদ্ভুত একটা প্রাণীর নাম বলেছিল যে মানে যার দুধ দিয়ে মিষ্টিগুলো তৈরি করা হয়। তো এটা কি আসলে আপনি যে খেয়েছেন বা এটা কি ইসলামিক শরিয়া অনুযায়ী এটা কি মানে জায়েজ ছিল? যেহেতু তারা মুসলমান এই হিসাবে আমি আমার ধারণা মতে ভাবছি যে এটা ইনশাল্লাহ জায়েজ হবে, যেহেতু তারা হাদিস কোরআন নিয়ে বিভিন্ন জিজ্ঞাসা করেছিলেন, সে কি বলেছে? সে একটা প্রাণীর নাম বলছে, ওটা আমার খেয়াল নাই। আমার ওটা মানে এখন পর্যন্ত কেন অদ্ভুত প্রাণীর নাম হতে পারে। জি কেন আমরা যেটা মোবাইলে যে বিভিন্ন বনের ছবি, যেরকম সুন্দরবন কত পশু আছে, এর ভিতরে আমরা সবাই তো কোনটা হালাল কোনটা হারাম এটা আমরা এত বড় আলেম হয়ে অনেকটা কি জানি না, সেটা অথবা তাদের রীতিমতো ওই জিনিসটা হালাল হতে পারে, এজন্য তারা ওইটা দিয়ে আমাকে মিষ্টি খাওয়াইয়েছে, সেজন্য আমি আর এতে দ্বিমত পোষণ কখনো করিনি। আচ্ছা হুজুর, সর্বশেষ আমরা আপনার ঘটনাটা তো এই পর্যন্তই, আর আপনার কাছ থেকে আমরা আরও ঘটনা নিব ইনশাল্লাহ, যদি শ্রোতা বন্ধুরা আপনার ঘটনাটি চায় কমেন্ট করে, এবং তাদের চাহিদা অনুযায়ী অবশ্যই আপনার কাছ থেকে আমরা আরও ঘটনা সংগ্রহ করব। তো সর্বশেষ আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে, আমাদের পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের উদ্দেশ্যে আসলে তারা মানে কিভাবে চললে এই ঘটনাটা যারা শুনছে তারা কিভাবে চললে এই খারাপ জিন, বদ জিন বা খারাপ জিনিসের হাত থেকে রক্ষা পাবে, সেইগুলো যদি সেই সম্পর্কে একটু কথা বলতেন। যাই হোক, যেহেতু আমি আগে আমার কাকির বিষয় নিয়ে একটা কথা বলেছি, ওদিকে না যে আমি এটা সমাধান কি সেটা আমি একটু বলতে চাই। যেটা হয়েছে যে আমরা এই বদ জিন বা খারাপ দৃষ্টি থেকে আমরা যদি দূরে থাকতে হয় তাহলে আমরা সবসময় উজু অবস্থা থাকবো, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর যার যে ধর্ম আছে ওই ধর্মর যে পালন করে ওটা অবশ্যই এটা করতে হবে। যেহেতু আমি মুসলমান, আমি কোরআন তেলাওয়াত করলে একটা জিন চলে যায়,
একজন হিন্দু তারও তো একটা কি আছে, এটা দূর করার একটা কি আছে, দোয়া আছে। হ্যাঁ, আমরা সকলেই এই যারা হিন্দু বৌদ্ধ মুসলমান, হ্যাঁ যারা আছি, আমরা এই বিষয়টা শুনছি, আমরা সকলেই এ থেকে হেফাজত থাকতে হলে আমরা সবসময় ডেলি একবার হলেও আমাদের শরীরকে বন্ধ করে সবসময় চলতে হবে। আচ্ছা, সেজন্য আমার এই কথা এই পর্যন্ত শেষ। আমি আবার হোটেলে থাকবো আজকে রাত্রে, কালকে আবার আমি আবার ভোলায় চলে যাব। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। শ্রোতা বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা হাফেজ মিরাজ ভাইয়ের ঘটনা শুনলেন। তো হাফেজ মিরাজ ভাইয়ের ঘটনাটা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ঘটনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে বন্ধুদের কাছে পাঠিয়ে দিবেন। তো আজকের ঘটনা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন এপিসোডে নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।